নির্জন নিশ্চুপ একটা রাস্তা, যার মাঝখানে পড়ে আছে একটা কুকুর ছানার নিথর দেহ। নেশার ঘোরে মত্ত বখাটে একটা ছেলে নির্মমভাবে পিষে দিয়ে গেছে বাচ্চাটাকে। কিন্তু সে মানুষ নয় বলে কি তার ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই? তার কি সুস্থভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? এই প্রশ্নটা কুকুর ছানাটার মায়ের মনেও জাগে। তাই সে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য পৌঁছে যায় থানায়। কিন্তু তার ভাষা কেউ বুঝতে পারে না। কিন্তু মা কুকুরটা তখনও হাল ছাড়ে না। তবে একটা সময় এক ফেমাস লয়ারের চোখে পড়ে সেই কুকুরটা। একটা মায়ের কষ্ট অনুভব করতে পেরে ওই লোকটা ওই কুকুরের জন্য কেস লড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কি পারবে এই কুকুর কেন্দ্রিক কেসটাকে জিততে? সে কি পারবে ওই মা কুকুরকে ন্যায় বিচার পাইয়ে দিতে? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ এবং ভিন্ন ধর্মী মুভি কুরআনের কথা, যার প্রত্যেকটা মুহূর্ত আপনার মন ছুঁয়ে যাবে। এখন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা কোডাই কানালের একজন মহিলাকে রিটায়ার্ড চিফ জাস্টিস পার্থ সারথীর ইন্টারভিউ নিতে দেখি। মহিলাটা পার্থকে জিজ্ঞেস করে, আপনার কাজের এতগুলো বছরে আপনার সামনে অনেক কেস এসেছে, আপনার কাছে কোন মামলাটা সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছে? পার্থ বলে, অ্যাডভোকেট ধর্মরাজের কেস। মহিলাটা জিজ্ঞেস করে, সে কে? পার্থ বলে, একটা সময় সে অনেক বিখ্যাত অ্যাডভোকেট ছিল, এখন সে হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু গত 10 বছরে সে একটা কেসও লড়েনি। কিন্তু এবার একজন অসহায় মায়ের যন্ত্রণা দেখে সে নিজের জীবন তার জন্য সমর্পণ করে দিয়েছে। ইন্টারভিউর মহিলাটা জিজ্ঞেস করে, আমি ঠিক বুঝলাম না, আপনি কি আমাকে ডিটেলস বলতে পারবেন? পার্থ তখন ধর্মরাজের কাহিনী বলতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা মহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তখনই লাল রঙের একটা গাড়ি বাচ্চা মেয়েটাকে পিষে দিয়ে চলে যায়। এটা দেখে বাচ্চাটার মা চিৎকার করতে থাকে। বাচ্চাটা মারা গিয়েছিল। তার মা তখন ছুটে থানায় চলে যায়, কিন্তু সেখানের পুলিশ তার কোনো কথাই শোনে না, বরং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মহিলাটা তখন অসহায় অবস্থায় থানার বাইরে বসে থাকে। রাত হয়ে গেলেও মহিলাটা বাড়িতে যায় না। সিন প্রেজেন্টে আসে। ইন্টারভিউর বলে, অনেক দুঃখজনক, কিন্তু ওই মহিলাটাকে কেন সাহায্য করা হয়নি? অপরাধী কি কোনো বড় পলিটিশিয়ান ছিল? পার্থ বলে, না, আপনি যা ভাবছেন সেসবের কিছুই নয়। ওই দিন যে থানায় গিয়েছিল সে আসলে কোনো মহিলা নয়, সে ছিল একটা কুকুর, তাই কেউ তাকে সিরিয়াসলি নেয়নি। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা কুকুর বাচ্চা নিয়ে তার রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন লাল রঙের একটা গাড়ি বাচ্চাটাকে পিষে দিয়ে চলে যায়। আর তখন ওই কুকুরটা থানায় যায়, কিন্তু পুলিশ তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে কুকুরটা সেখানেই অসহায় হয়ে বসে থাকে। ইন্টারভিউর বলে, সে শুধুমাত্র একটা কুকুর ছিল? পার্থ বলে, তারও তো প্রাণ ছিল। কোনো মানুষ মারা গেলে অনেক বড় নিউজ হয়, আর কোনো বোবা প্রাণী মারা গেলে এর কোনো মূল্য নেই। ওই কুকুরের জায়গায় যদি তোমার ছেলে থাকতো, তাহলে তোমার হার্টবিটটা বন্ধ হয়ে যেত। ইন্টারভিউয়ার বলে, তাহলে সে কে ছিল যেই মায়ের কষ্ট বুঝতে পেরেছিল? পার্থ বলে, ধর্মরাজ। এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমরা ধর্মরাজকে দেখতে পাই। ধর্মরাজ কুন্ডামা নামের একটা মেয়েকে যোগা করাচ্ছিল। কুন্ডামা তার শিষ্য ছিল। কুন্ডামা অনেক হেলদি ছিল, তাই ধর্মরাজ তাকে যোগা করাচ্ছিল। সে এরপর কুন্ডামাকে দোকানে দুধ কিনতে পাঠায়। কুন্ডামা দোকানে গিয়ে সেখান থেকে দুটো কলা কিনে খেতে শুরু করে। এটা দেখে সেখানে থাকা একটা লোক তাকে হাতি বলে খেপিয়ে দেয়, যার ফলে কুন্ডামা ওই লোকটার নাকে ঘুষি মেরে দেয়। কিছুক্ষণ পর কুন্ডামা থানা থেকে ধর্মরাজকে কল করে থানাতে আসতে বলে। এদিকে কুন্ডামাকে থানায় নিয়ে আসা হয়েছিল, কারণ সে যাকে ঘুষি দিয়েছিল সেই লোকটা এই শহরের কর্পোরেটের ছেলে। কুন্ডামা পুলিশ ইন্সপেক্টর সুন্দরীকে বলে, সে আমাকে খেপিয়েছে, তাই আমি তাকে মেরেছি। তখন ওই ছেলেটার বাবা বলে, আমিও তোকে খেপাচ্ছি, তুই কি আমাকেও মারবি? এরপর ওই লোকটা কুন্ডামাকে হাতির বাচ্চা বলে। এতে কুন্ডামা রেগে তাকেও ঘুষি মেরে দেয়। সুন্দরীও অনেক হেলদি ছিল, তাই সে কুন্ডামাকে সাপোর্ট করে। ওই লোকটার ছেলে সুন্দরীকেও বডি শেমিং করে। তখন সুন্দরীও তাকে লাঠি পেটা করে। এরই মাঝে সেখানে ধর্মরাজ চলে আসে। বাইরে ওই কুকুরটা বসেছিল। ধর্মরাজ যেহেতু অনেক বড় একজন উকিল, তাই সুন্দরী ধর্মরাজকে চিনত, আর ধর্মরাজও সুন্দরীকে চিনত। সে কুন্ডামাকে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? সুন্দরী বলে, সে কিছুই করেনি, একটা ছেলে তাকে বিরক্ত করছিল। থানার কোনো পরোয়া না করে সে তাকে অনেক মেরেছে। এরপর ধর্মরাজ কুন্ডামাকে নিয়ে যেতে থাকে। সুন্দরী ধর্মরাজকে বলে, স্যার, আপনি তো অনেক ফেমাস একজন উকিল, আপনি অনেক কেস জিতেছেন, কিন্তু এখন আপনি কেস নেওয়া বন্ধ করে দিয়েছেন কেন? যারা আপনার উপর ভরসা করে তারা কখনো আপনাকে হারতে দেয়নি। আমি আপনাকে আবারও কোর্টরুমে দেখতে চাই। ভালো মানুষদের জন্য লড়াই করে তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া দেখতে চাই। ওই কুকুরটা সেখানে দাঁড়িয়ে এসব শুনছিল। ধর্মরাজকে দেখে সে তার বাচ্চার জাস্টিসের জন্য একটা আশার আলো খুঁজে পায়। ধর্মরাজ থানা থেকে বের হলে কুকুরটা তার পিছু করতে থাকে। ধর্মরাজ কুন্ডামাকে নিয়ে একটা জায়গায় বেলুন শুট করতে যায়।
কুকুরটা সেখানে ধর্মরাজের কাছে গিয়ে দাঁড়ায়। ধর্মরাজ ওই কুকুরটাকে দেখে, কিন্তু সে বুঝতে পারে না যে ওই কুকুরটা তাকে ফলো করছে, তাই সে বিষয়টাতে তেমন একটা পাত্তা দেয় না। এরপর সে কুন্ডামাকে নিয়ে একটা চকলেটের দোকানে যায়। কুকুরটা তার পেছন পেছন সেখানেও চলে যায়। ধর্মরাজ তখন কুকুরটাকে আবার সেখানে দেখে। সে ভাবে কুকুরটা হয়তো ক্ষুধার্ত, তাই সে এক প্যাকেট বিস্কিট কিনে তাকে খেতে দেয়। কিন্তু কুকুরটা তো ধর্মরাজের কাছে অন্য কিছু চাইছিল। ধর্মরাজ বুঝতে পারছিল না কুকুরটা আসলে কি চাইছে। এখন কুকুরটাও তো বোবা প্রাণী, তাই সে কোনোভাবে তার ফিলিংস বোঝাতেও পারছিল না। ধর্মরাজ এরপর বাড়ি ফিরলে সে ওই কুকুরটাকে তার বাড়ির সামনেও বসে থাকতে দেখে। কুন্ডামা বলে, এই কুকুরটা আমাদেরকে 2 দিন ধরে বিরক্ত করছে। একজন কর্মচারী ধর্মরাজকে বলে, এই কুকুরটা আধা ঘন্টা ধরে বাইরে বসে আছে। আমি তাকে তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সে যাচ্ছে না। এটা শুনে ধর্মরাজ একটু ভাবনায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে যে কুকুরটা হয়তো তাকে কিছু বলতে চাইছে। তাই ধর্মরাজ সুন্দরীকে কল করে বলে, আমার জরুরি কথা আছে, তুমি কি এখানে আসতে পারবে? কিছুক্ষণ পর সুন্দরী ধর্মরাজের বাড়িতে আসে। ধর্মরাজ কুকুরটাকে নিয়ে বসেছিল। সে সুন্দরীকে বলে, এটা কি তোমার কুকুর? আমি যেদিন থানা থেকে এসেছি সে আমার পিছু করছে, আজ আমার বাড়িতেও চলে এসেছে। সুন্দরী বলে, এটা তো আমার কুকুর না। এই কুকুরটা কিছুদিন আগে থানায় এসেছিল, অনেক হাঙ্গামা করেছে। আমার মনে হয় তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু কেউ তাকে বুঝতে পারছে না। সে না কিছু খাচ্ছিল আর না থানা থেকে যাচ্ছিল। ধর্মরাজ কুকুরটাকে জিজ্ঞেস করে, তোমার কি সমস্যা, তুমি কি চাও? তখন কুকুরটা ঘেউ ঘেউ করে আর ধর্মরাজের গা ঘেঁষতে থাকে। এরপর কুকুরটা কোনো একটা জায়গায় যেতে থাকে। ধর্মরাজ বলে সে তার পেছন পেছন যেতে বলছে। এরপর কুকুরটা তাদেরকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে তার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তায় এখনো রক্ত লেগেছিল। ধর্মরাজ তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে রক্ত চেক করে। কুকুরটা সেখানে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। এরপর কুকুরটা পাশের একটা কবরস্থানের ভেতর যায়। তার পেছন পেছন ধর্মরাজও যায়। সেখানে কুকুরটা একটা জায়গায় দাঁড়িয়ে শুকতে থাকে। ধর্মরাজ তখন সুন্দরীকে ওই জায়গাটা খুঁড়তে বলে। সুন্দরী ওই জায়গাটা খুঁড়লে সেখানে একটা কুকুর ছানার লাশ দেখতে পায়। এটা দেখে ধর্মরাজ বুঝতে পেরে যায় যে এই কুকুরটার সাথে আসলে কি হয়েছে আর সে কি চাইছে। ধর্মরাজ সুন্দরীকে বলে, এই বাচ্চাটা এই কুকুরের। বাচ্চাটাকে দেখেই তো খারাপ লাগছে, না জানি তার মায়ের কতটা কষ্ট হচ্ছে। এই জঘন্য কাজ যেই করে থাকুক না কেন আমি দ্রুত তাকে খুঁজে বের করব। সুন্দরী বলে, মানুষ তো মানুষকে গাড়ি চাপা দিয়েও একটু অনুতপ্ত হয় না, সেখানে এটা তো একটা বোবা কুকুর ছানা, এর প্রতি দয়া কে দেখাবে? ছেড়ে দিন স্যার, 2 দিন খারাপ লাগবে, এরপর সব ভুলে যাবে। আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু সামলে নেব। কিন্তু ধর্মরাজ সেটা মানতে চায় না, তাই সে সুন্দরীর কথা পাত্তা না দিয়ে চলে যায়। সে কুকুরটার কষ্ট ফিল করতে পারছিল, তাই সে রাতে অনেক আপসেট হয়ে একা বসেছিল। কুন্ডামা তাকে জিজ্ঞেস করে, আপনি এখনো কুকুরটার ব্যাপারেই ভাবছেন? ধর্মরাজ বলে, আমি ওকে ভুলতেই পারছি না। ওর সাথে কি হয়েছে সেটা জানার পরেও আমরা চলে এলাম। আমরা অনেক বড় ভুল করেছি। তখন তাদের বাড়ির বাইরে ঘন্টা বাজতে শুরু করে। কুন্ডামা ঘন্টার আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে ওই কুকুরটা মুখে ঘন্টার দড়ি নিয়ে ঘন্টা বাজাচ্ছে। কুন্ডামা তখন দরজা লাগিয়ে দেয়। ধর্মরাজ ওই কুকুরটার অসহায় চেহারা কোনোভাবেই ভুলতে পারছিল না। সে সারা রাত ঘুমোতে পারে না। পরদিন সকালে ধর্মরাজ দরজা খুলে বাইরে গিয়ে দেখে কুকুরটা তখনও বাইরে দাঁড়িয়ে আছে। কুকুরটা ধর্মরাজের সাহায্যের অপেক্ষা করছিল। তাকে দেখে ধর্মরাজের অনেক মায়া হয়, তাই সে তাকে ধরে বলে, পুলিশ হয়তো তোমার সমস্যা বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। তুমি তোমার লড়াই শুরু করে দিয়েছ, আর এটা শেষ করব আমি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। তোমার কেস আমি নেব। এরপর ধর্মরাজ কুন্ডামাকে কুকুরটার জন্য 1 থালা খাবার নিয়ে আসতে বলে, কিন্তু কুকুরটা এবারও কিছুই খায় না। তখন ধর্মরাজ বুঝতে পারে এতদিনে এই কুকুরটা কিছুটা অসুস্থ হয়ে গেছে, তাই সে বাড়িতে তার জন্য ডক্টর ডাকে। ডক্টর কুকুরটাকে চেক আপ করে ওষুধ দিয়ে যায়। এরপর থেকে কুকুরটা ধর্মরাজের সঙ্গে সঙ্গেই থাকতে শুরু করে। ধীরে ধীরে ওই কুকুরটা সবার মনে জায়গা করে নেয়, আর সে ধর্মরাজের পরিবারের একটা অংশ হয়ে যায়। কুকুরটা সারাক্ষণ ধর্মরাজের সাথেই থাকে। ধর্মরাজ কুকুরটার জন্মদিন পালন করে আর তার নাম রাখে ঝাঁসি। এরপর ধর্মরাজ একটা পুরোনো গাড়ি পরিষ্কার করে সেটাতে রং করে এরপর সেটাতে ঝাঁসিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। ধর্মরাজ আর কুন্ডামা ঝাঁসিকে নিয়ে অনেক হ্যাপি ছিল। ঝাঁসি ধর্মরাজের প্লেট থেকেই খাবার খেত। এটা দেখে কুন্ডামা বলে, তুমি গুরুজির প্লেট থেকে খাবার খাচ্ছ? আমার তো এই সৌভাগ্য হয়নি গুরুজি, পরের জন্মে আমি ঝাঁসি হয়ে জন্মাবো। এরপর এক রাতে ঝাঁসি আর ধর্মরাজ টিভি দেখছিল। সেখানে একটা লাল রঙের গাড়ি দেখানো হয়। সেটা দেখতে ঠিক সেই গাড়ির মতো যেটা ঝাঁসির বাচ্চাকে পিষে চলে গিয়েছিল। ঝাঁসি ওই গাড়িটা দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে, কিন্তু ধর্মরাজ কিছুই বুঝতে পারে না। পরদিন ঝাঁসি আর ধর্মরাজ চায়ের দোকানে যায়। সেখানে ধর্মরাজ আর ঝাঁসি খাবার খাচ্ছিল। তখনই সেখানে ওই লাল গাড়িটা যায়। সেটা দেখে ঝাঁসি আবার ঘেউ ঘেউ করতে থাকে আর সেটার পেছন পেছন যেতে থাকে। এটা দেখে ধর্মরাজও তার পেছন পেছন যায়। গাড়িটা শেখর ভিলাতে ঢুকে পড়ে।
তখন ঝাঁসি গেটের বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। ধর্মরাজ ঝাঁসিকে জিজ্ঞেস করে, এই গাড়িটাই কি তোমার বাচ্চাকে মেরেছে? ঝাঁসি তখন ঘেউ ঘেউ করলে ধর্মরাজ সব বুঝতে পারে। এরপর সে তার ফোনে ওই গাড়িটার নাম্বারের ছবি তুলে নেয় এবং ঝাঁসি আর কুন্ডামাকে সঙ্গে নিয়ে থানায় যায় এফআইআর করতে। কিন্তু সেখানকার পুলিশ অফিসার ফোনে রিলস দেখায় ব্যস্ত ছিল, তাই সে ধর্মরাজকে তেমন পাত্তাই দেয় না। এটা দেখে কুন্ডামা বলে, গুরুজি, একে অনেক অহংকারী মনে হচ্ছে। অফিসার সেখানে সিগারেট খাচ্ছিল। ধর্মরাজের এতে একটু অস্বস্তি হয়। ইন্সপেক্টর বলে, থানার পরিবেশ এমন হওয়া উচিত। ধর্মরাজ অফিসারকে বলে, আমার নাম ধর্মরাজ, আমি একজন উকিল। ধর্মরাজ ঝাঁসিকে দেখিয়ে বলে, এটা আমার ক্লায়েন্ট। এটা দেখে অফিসার বলে, এটা ক্লায়েন্ট? ধর্মরাজ বলে, কেউ তার বাচ্চাকে গাড়ি দিয়ে পিষে চলে গেছে, আমি আপনার কাছে কমপ্লেন লেখাতে এসেছি। ওই অফিসার তখন কুকুরটাকে দেখে হাসতে শুরু করে আর এই কেস নিয়ে মজা করতে থাকে। ধর্মরাজ তখন বলে, পুলিশ আর উকিল স্বামী স্ত্রীর মতো, আন্ডারস্ট্যান্ডিং এর সাথে কাজ করলে সম্পর্ক ভালো থাকবে, নইলে ডিভোর্স হয়ে যাবে। এটা শুনে অফিসার বলে, হুমকি দিচ্ছেন আমাকে? কুন্ডামা বলে, আপনার বিরুদ্ধে কেস ফাইল হবে যে আপনি আপনার ডিউটি ঠিকভাবে করেননি, তখন আপনার ইউনিফর্মের ব্যান্ড বাজিয়ে দেবে এই উকিল। ইন্সপেক্টর জানতো না যে ধর্মরাজ অনেক বড় একজন উকিল ছিল, তাই সে ভয় না পেয়ে নিজের শার্টের বোতাম খুলে বলে, কিভাবে ইউনিফর্মের ব্যান্ড বাজাবে? এভাবে? ধর্মরাজ বলে, এটা একটা থানা, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন। অফিসার ধর্মরাজকে অপমান করে বলে, তোর বয়সের সাথে তোর বুদ্ধিও কি গায়েব হয়ে গেছে? নিজেকে উকিল বলে দাবি করছিস, কোনো কেস পাসনি তাই কুকুর নিয়ে এসেছিস কেস ফাইল করতে? এটা বলে অফিসার হাসতে থাকে আর বলে, তুমি এখন আমার ট্র্যাক রেকর্ডের ব্যাপারে জানো না। ধর্মরাজ বলে, আমি বলছি তোমার ট্র্যাক রেকর্ড, শুনতে চাও? ধর্মরাজ তখন কুন্ডামাকে বলতে বলে। কুন্ডামা বলে, 2015 সালে তুমি থিরুমালায় গিয়েছিলে, সেখানে তুমি একটা চুরির কেসে ধরা পড়েছিলে। এরপর 2018 সালে পার্নে গিয়েও চুপচাপ বসে থাকুনি, সেখানে 5 লাখ টাকা ঘুষ নিয়েছিলে আর 3টা পরিবারকে ধ্বংস করে দিয়েছিলে। 2019 সালে তুমি হাওয়ায় উড়ে শ্যামাপুরাম গিয়েছিলে, তখন একটা মহিলা তার হারানো বাচ্চার জন্য কমপ্লেন করতে এসেছিল, তখন তুমি তাকে 3 দিন লকআপে ঢুকিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছ। এখন তুমি কোডাইকানাল এসেছ। ধর্মরাজ তখন হাসতে শুরু করে আর ওই অফিসার এসব শুনে অবাক হয়ে যায়। সে ভয় পেয়ে তাড়াতাড়ি তার শার্টের বোতাম লাগিয়ে ফেলে। ধর্মরাজ সেটা দেখে বলে, থানার পরিবেশ এমন হওয়া উচিত, গুন্ডামি ভালো লাগে না। অফিসার কুন্ডামাকে বলে, কে তুমি? আর এই সাহেব কে? কুন্ডামা বলে, ধর্মরাজ, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, 500টারও বেশি কেস হ্যান্ডেল করেছে সে, আর তার রেকর্ড আছে সে এগুলোর মধ্যে একটা কেসও হারেনি। এটাই আমার গুরুজির ট্র্যাক রেকর্ড। ধর্মরাজ বলে, এখন বুঝতে পেরেছেন পুলিশ আর উকিল কিভাবে কাজ করে? অফিসার ভয় পেয়ে বলে, আমি আপনার জন্য কি করতে পারি? ধর্মরাজ তখন কমপ্লেনের কপি নিয়ে ঝাঁসিকে বলে, এই কমপ্লেনটা দিয়ে দাও। তখন ঝাঁসি ওই কমপ্লেনটা মুখে নিয়ে অফিসারের হাতে দেয়। অফিসার বলে, এই প্রথম মানুষের বিরুদ্ধে একটা প্রাণী কমপ্লেন করছে। কুন্ডামা বলে, আর এটাও প্রথম যে একজন মানুষ একজন প্রাণীর থেকে কমপ্লেন নিচ্ছে। কমপ্লেন দেখে অফিসার বলে, আপনি তো রঞ্জিত রাজার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। ধর্মরাজ বলে, রঞ্জিত রাজার শেখর রাজার ছেলে, তার বিরুদ্ধে এফআইআর করে তাকে কোর্টে নিয়ে আসুন। কিন্তু অফিসার এটা করতে চায় না, কারণ শেখর রাজা একজন প্রভাবশালী লোক ছিল। ধর্মরাজ তাকে এটা করতে বাধ্য করে। এদিকে আমরা দেখি শেখর রাজের কিছু লোক রঞ্জিত রাজের লাশ নিয়ে বাড়িতে আসে। এটা দেখে রঞ্জিতের মা কাঁদতে শুরু করে, কিন্তু শেখর অনেক রেগে যায়। সে রঞ্জিতের কাছে গিয়ে বলে, মূর্খ, এখন উঠে পড়। রঞ্জিত বলে, বাবা একটু তো ইমোশনাল হও। শেখর বলে, তুই সত্যি মারা গেলেও আমি কখনো ইমোশনাল হব না। রঞ্জিতের মা বলে, এর মানে আমার ছেলে মারা যায়নি? শেখর বলে, আমাদের দুজনকে না মেরে সে কিভাবে মরতে পারে? সে প্রতিদিনই মারা যাওয়ার নাটক করে আর তুমি প্রতিদিনই তার জন্য কান্না করো। তখন সেখানে তাদের উকিল নন্দগোপাল ওই এফআইআর এর কপি নিয়ে আসে আর বলতে থাকে, এই ফ্যামিলি পুরো পাগল আর আমি তাদের উকিল। প্রতি বছর একটা করে এফআইআর নিয়ে আসি, এভাবেই পুরো জীবন কেটে গেছে। কিন্তু ভালো ব্যাপার হলো তারা আমার ফি ভালো দেয়। রঞ্জিতকে সেখানে শুয়ে থাকতে দেখে নন্দ কান্নার নাটক করে বলে, আমি তোর জন্য কত কেস জিতেছি, আর আজ একটা কুকুর তোর বিরুদ্ধে কেস করেছে বলে তুই দুনিয়া ছেড়ে চলে গেলি। শেখর এটা শুনে বলে, কোন কুকুর আমার ছেলের বিরুদ্ধে কেস করেছে? নন্দ বলে, রাস্তার একটা সাধারণ কুকুর। আপনার ছেলে তার বাচ্চাটাকে গাড়ি চাপা দিয়েছে, এই জন্য কুকুরটা তার উপর কেস করেছে। এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, এখন কেসটা কোর্টে উঠবে। এখন তুমি কি করবে ভেবেছ? এটা শুনে শেখর রেগে গিয়ে রঞ্জিতকে মারতে শুরু করে আর বলে, তুই যদি কোনো বাঘের বাচ্চাকে মারতি তাহলে আমার তোর উপর গর্ব হতো। তুই ফ্যাক্টরি থেকে শহরে কেন এসেছিস? রঞ্জিত বলে, ফিলিংসের জন্য। শেখর নন্দকে বলে, এনিমেল বোর্ডের নজর এমনিতেই আমার ফ্যাক্টরির ওপর আছে। নন্দ বলে, তুমি এনিমেলের ওপর তোমার বন্দুক তাক করেছিলে, তাই এখন এনিমেল বোর্ড তোমার ওপর নজর তাক করে রেখেছে। শেখর নন্দকে এই কেসটা গোপন রাখতে বলে
এদিকে ধর্মরাজ বাড়ি গিয়ে ওই কেস লড়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। দীর্ঘ 10 বছর পর সে একটা কুকুরের জন্য আবার কোর্টে কেস লড়তে চলেছে। সে তার চুলদাড়ি কেটে পরিপাটি পোশাক পরে কোর্টে যায়। কোর্টে নন্দগোপালও ছিল। কিছুক্ষণ পর জজ পার্থ কোর্টে আসে। জজের কাছে কেসের রিপোর্ট দেওয়া হয়। জজ ধর্মরাজকে দেখে বলে, কেমন আছেন আপনি? 10 বছর পর আপনাকে এই কোর্টে দেখে আমি অনেক খুশি হয়েছি। বলুন, আপনার কেসের ব্যাপারে বলুন। ধর্মরাজ বলে, আমি আজ একটা খুব আলাদা কেস নিয়ে এসেছি। জজ বলে, আপনার সব কেসই তো একে অপর থেকে আলাদা হয়। ধর্মরাজ বলে, সবার আগে আমি চাই আপনি আমার ক্লায়েন্টের সঙ্গে পরিচিত হন। তখন ঝাঁসিকে ডাকা হয়। ঝাঁসি তখন ছুটতে ছুটতে কোর্টের ভেতরে ঢোকে। তাকে দেখে জাজ সহ সেখানকার সবাই অনেক অবাক হয়, কারণ তারা কেউ ভাবতেই পারেনি যে ক্লায়েন্ট একটা কুকুর হতে পারে। ঝাঁসি ধর্মরাজের কাছে আসে। ধর্মরাজ তাকে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে বলে। তখন ঝাঁসি কাঠগড়ায় গিয়ে ওঠে। জাজ বলে, ধর্মরাজ, এসব কি হচ্ছে? এটা আপনার ক্লায়েন্ট? ধর্মরাজ বলে, হ্যাঁ। জজ বলে, আর আপনি তার উকিল? ধর্মরাজ বলে, হ্যাঁ। জজ বলে, আর আমি এর বিচার করব? ধর্মরাজ আবার বলে, হ্যাঁ। জজ বলে, আমি অনেক অদ্ভুত কেস দেখেছি, কিন্তু এই প্রথম একটা কুকুরকে কাঠগড়ায় দাঁড়াতে দেখলাম, আর আপনি এই কেস লড়বেন, এটা তো আরো বেশি অদ্ভুত বিষয়। যাই হোক, শুরু করুন। ধর্মরাজ বলে, এটা আমার ক্লায়েন্ট ঝাঁসি। সে তার বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একটা গাড়ি ফুল স্পিডে এসে তার বাচ্চাটাকে পিষে দিয়ে চলে গেছে। জজ জিজ্ঞেস করে, কে তার বাচ্চাটাকে গাড়ি চাপা দিয়েছে? ধর্মরাজ বলে, রঞ্জিত রাজা। সে মিড এক্সপোর্টার শেখর রাজের ছেলে। নন্দ তখন অবজেকশন জানিয়ে বলে, রঞ্জিতে যে এই কুকুর ছানাটাকে মেরেছে সেটা সে কিভাবে বলতে পারে? এটা টোটালি একটা ফলস কেস। আমি এই পিটিশন খারিজ করার আবেদন করছি। ধর্মরাজ জজকে বলে, ঝাঁসি আমাকে ওই গাড়ির কাছে নিয়ে গেছে যে গাড়ি তার বাচ্চাটাকে পিষে দিয়েছিল, আর ওই গাড়ি রঞ্জিতের নামে রেজিস্টার করা। ধর্মরাজ ওই গাড়ির সব ডিটেলস কোর্টে পেশ করে, আর রেজিস্ট্রেশন নাম্বারও বলে। জজ ধর্মরাজকে বলে, এত বছর পর আপনি কোর্টে ফিরেছেন, তাও আবার একটা কুকুরের কেস নিয়ে। আপনার কি মনে হয় এই কেসটা ইম্পর্টেন্ট? ধর্মরাজ বলে, আমি আশা করি আপনারা মনোনিধি চৌলাতের কাহিনীটা শুনেছেন। একটা বাছুর রাজার গাড়ির নিচে চাপা পড়েছিল। রাজা তখন নিজের বাচ্চাটাকেও ওই গাড়ির নিচে পিষে মারার ন্যায় বিচার করেছিল। একটা বাছুর রাজার গাড়ির নিচে চাপা পড়েছিল। রাজা তখন নিজের বাচ্চাটাকেও ওই গাড়ির নিচে পিষে মারার ন্যায় বিচার করেছিল। আমাদের দেশে এই ধরনের ন্যায় ব্যবস্থা প্রচলিত আছে। ওই দিন রাজার দরবারে গরু এসেছিল, আর আজ এই আদালতে কুকুর এসেছে। গরু হোক বা কুকুর, মা তো মাই হয়, আর একটা মা তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে। মাননিধি চৌলাতের ওই মামলা ইতিহাস হয়ে গেছে। আশা করি এই কেসটাও আজকের ইতিহাসের অংশ হবে, এজন্যই কোর্টে এসেছি। জজ বলে, আমি মনোনিধি চৌলাতের মতোই এই কেসের সিদ্ধান্ত নেব। ধর্মরাজ বলে, হ্যাঁ। জাজ নন্দকে তার ক্লায়েন্টের ব্যাপারে জিজ্ঞেস করে। নন্দ বলে, সে একজন বিজনেসম্যান, অনেকগুলো ফ্যাক্টরির মালিক। এভাবে হঠাৎ করে তাকে কোর্টে নিয়ে আসা একটু কঠিন, আর তাছাড়াও বিভিন্ন রকমের অসুখও আছে। তাকে যদি হঠাৎ করে কোর্টে আনা হয় তাহলে ঝামেলা হবে। জজ বলে, আপনি এই রিজনে কোর্টে আসতে বলতে পারেন না। আপনার যদি পুরো বিশ্বাস থাকে যে আপনার ক্লায়েন্ট নির্দোষ আর এই কেসটা মিথ্যা, তাহলে আমি আপনার ক্লায়েন্টের জন্য ওয়ারেন্ট ইস্যু করছি। তাকে কোর্টে এনে সেটা প্রমাণ করুন। নন্দ বলে, ঠিক আছে, আমার ক্লায়েন্ট কোর্টে এসে হাজির হবে। ধর্মরাজ তাকে ইন্টারোগেট করতে পারে, কিন্তু আমি যদি তার ক্লায়েন্টকে ইন্টারোগেট করি তাহলে সে কি আমার জবাব দিতে পারবে? আর যদি সে জবাব দিতে পারেও, তাহলে কি আমরা তার ভাষা বুঝতে পারবো? জজ বলে, দেশের অর্ধেক লোক নিজেদের মাতৃভাষা বোঝে না। জজ ধর্মরাজকে বলে, কিন্তু আমার মনে হয় নন্দর কথায় পয়েন্ট আছে। আপনি এই মামলা এগিয়ে নিয়ে যেতে চাইলে এটা তখনই সম্ভব হবে যখন এই কুকুরটা কিছু বলবে। কিন্তু সে কিভাবে কথা বলবে? ধর্মরাজ বলে, ওই গরুটিও তো কথা বলতে পারেনি, তবে আদালতের মানুষ বুদ্ধিমান ছিল, তাই গরুটার সব কথা বুঝতে পেরেছিল। এখন হয়তো মানুষ বলবে তারা কথা বুঝতে পারেনি। জজ বলে, আপনি বলতে চাইছেন নন্দগোপাল কথা বুঝতে অক্ষম? ধর্মরাজ বলে, না, ওই দিন গরুটা কথা বলেনি, কিন্তু পরের ট্রায়ালে এই কুকুরটা ঠিক কথা বলবে। এরপর ধর্মরাজ ঝাঁসিকে নিয়ে বেরিয়ে আসে। এই কেসের ব্যাপারে সব নিউজ পেপারে খবর ছাপানো হয়। এরপর ধর্মরাজ তার বাড়িতে এসে অ্যানিমাল ট্রান্সলেটর মনোহরকে ডেকে আনে। ধর্মরাজ মনোহরকে বলে, এই কেসের ভবিষ্যৎ এখন আপনার হাতে, এজন্য আমি আপনাকে ডেকেছি। মনোহর বলে, চিন্তা করবেন না, আমি ঝাঁসিকে অবশ্যই ন্যায় বিচার পাইয়ে দেব। মনোহর এরপর ঝাঁসির কানে হেডফোন আর মাইক লাগিয়ে দেয়। পরদিন ধর্মরাজ কোর্টে গেলে মিডিয়ার লোকেরাও ধর্মরাজকে জিজ্ঞেস করে, আপনি একটা সাধারণ কুকুরের জন্য এই মামলা কেন লড়ছেন? ধর্মরাজ বলে, আমি একে শুধু একটা সাধারণ কুকুর ভাবি না। আমি যেহেতু এই কেস তুলেছি, তাই আমি চেষ্টা করব অপরাধী যেন শাস্তি পায়। 10 বছর আগে আমি যেমন একজন শক্তিশালী উকিল ছিলাম, তেমনি এই কেসেও আমি একজন শক্তিশালী উকিল হব। আবারও আমার আসল রূপ দেখানোর সময় চলে এসেছে।
এরপর কোর্টে ঝাঁসিকে কাঠগড়ায় রাখা হয়। ঝাঁসির কানে হেডফোন আর মাইক লাগানো ছিল। ধর্মরাজ সেখানে মনোহরকেও ডেকে এনেছিল ঝাঁসির কথা ট্রান্সলেট করার জন্য। জজ মনোহরকে জিজ্ঞেস করে, আপনি কি প্রাণীর ভাষা হিন্দিতে ট্রান্সলেট করতে পারবেন? মনোহর বলে, হ্যাঁ। জজ তখন মনোহরকে এই প্রসেসটা এক্সপ্লেন করতে বলে। মনোহর বলে, প্রসেসটার নাম হলো অ্যানিমেট্রনিক। এটা মূলত এআই এর সাহায্যে কাজ করে। আমি ঝাঁসির কানে একটা ডিভাইস ফিট করে দিয়েছি। ঝাঁসির আওয়াজ, ভাবনা, মস্তিষ্কের সংকেত এই সিস্টেম ডিকোড করে তার মনের ভাবগুলো ভাষায় কনভার্ট করবে। এরপর আমি সেটার অনুবাদ করে দেব। জজ বলে, আমার মনে আছে আমি এই ব্যাপারে কোথাও একটা পড়েছি। নন্দ জজকে বলে, আমি ঝাঁসিকে ক্রস এক্সামিন করতে চাই। জজ নন্দকে বলে, আপনিও কি তাহলে গলায় গ্যাজেট ফিট করবেন নাকি? মনোহর বলে, এর কোনো প্রয়োজন নেই। জজ তখন প্রসিড করতে বলে। নন্দ ঝাঁসিকে তখন জিজ্ঞেস করে, তোমার নাম কি? তখন ঝাঁসি ঘেউ ঘেউ করতে থাকে। মনোহর সেটা ট্রান্সলেট করে বলে, ঝাঁসি বলছে এটা কেমন ফালতু প্রশ্ন। এটা শুনে সেখানকার সবাই হাসতে শুরু করে। জাজ সবাইকে থামিয়ে দেয়। এরপর নন্দ ঝাঁসিকে জিজ্ঞেস করে, ওই দিন কি হয়েছিল সেটা কি তুমি বলতে পারো? ঝাঁসি তখন ঘেউ ঘেউ করতে শুরু করে। মনোহর বলে, আমি যখন আমার বাচ্চার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একটা গাড়ি এসে আমার বাচ্চাটাকে চাপা দেয়। নন্দ জিজ্ঞেস করে, এই অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? ঝাঁসি তখন আবার ঘেউ ঘেউ করতে থাকে। মনোহর বলে, একটা রাস্তায় যেখানে অনেক গাছ ছিল, পাশে একটা কবরস্থানও ছিল। নন্দ ওই জায়গার নাম জিজ্ঞেস করলে ঝাঁসি ওই কবরস্থানের নাম বলে। নন্দ ওই অ্যাক্সিডেন্ট কবে হয়েছিল সেটা জিজ্ঞেস করলে ঝাঁসি বলে 2 অক্টোবর হয়েছিল। নন্দ জিজ্ঞেস করে, ওই অ্যাক্সিডেন্টের কি কোনো প্রমাণ আছে? ধর্মরাজ বলে, প্রমাণ আছে। কোডাইকানাল গোলস রোডে এই অ্যাক্সিডেন্ট হয়েছিল। ব্লাড স্যাম্পল সেখান থেকে আনা হয়েছে। ওই বাচ্চার পোস্টমর্টম রিপোর্টও আছে, যেটা প্রমাণ করে দেয় এই অ্যাক্সিডেন্ট 2 অক্টোবরই হয়েছিল। আর ঝাঁসি যেদিন থানায় গিয়েছিল সেদিনও 2 অক্টোবরই ছিল। নন্দ ঝাঁসিকেও ওই গাড়ির নাম্বার আর কালার বলতে বলে। ধর্মরাজ তখন অবজেকশন দিয়ে বলে, যে প্রশ্ন মানুষকে করা হয় সেটা একটা প্রাণীকে করা হচ্ছে। একটা প্রাণী নাম্বার আর কালার কিভাবে চিনতে পারবে? নন্দ বলে, কোর্টে আসার ব্যাপারে বুঝতে পারে কিন্তু কার ডিটেলস বলতে পারবে না। এটা শুনে সেখানকার সবাই হাসতে থাকে। জাজ তাদেরকে থামায়। তখন ঝাঁসি ঘেউ ঘেউ করতে থাকে। মনোহর তখন বলে, ঝাঁসি বলছে এটা সে বলতে পারবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঝাঁসি আবার ঘেউ ঘেউ করে। মনোহর বলে, সে বলছে সে দেখে বলতে পারবে। তখন ঝাঁসিকে নাম্বার আর কালারের টুলস দেওয়া হয়। ঝাঁসি সেখান থেকে লাল কালারে টাচ করে আর নাম্বারেও টাচ করে গাড়ির নাম্বার বলে দেয়। এটা দেখে সবাই ইমপ্রেস হয়ে ঝাঁসির জন্য হাততালি দেয় আর বলে, এটা কোনো সাধারণ কুকুর নয়। ধর্মরাজ বলে, যে ডকুমেন্টস আমি কোর্টে পেশ করেছি ঝাঁসি সেই সব ডিটেলস বলে দিয়েছে। নন্দ বলে, সে যে কালার আর নাম্বার বলেছে সেসব সার্কাসে দেখানো যায়। ধর্মরাজ নন্দকে বলে, এই পুরো দুনিয়াটাই তো একটা সার্কাস। এখানে তুমি, আমি, আমরা সবাই তো অ্যানিমেলস। আমরা সোশ্যাল অ্যানিমাল আর তারা ডোমেস্টিক অ্যানিমাল। পার্থক্য শুধু এখানেই। নন্দ বলে, ঝাঁসি শুধু স্টেটমেন্ট দিয়েছেন, এটা কোনো এভিডেন্স নয়। কোনো এভিডেন্স আছে কি? ধর্মরাজ বলে, আমি রঞ্জিতকে ক্রস এক্সামিন করতে চাই। জাজ তাকে এর পারমিশন দেয়। রঞ্জিত তখন কাঠগড়ায় আসে। ধর্মরাজ জিজ্ঞেস করে, 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আপনি কোথায় ছিলেন? রঞ্জিত বলে, আমি চেন্নাইয়ে ছিলাম। ধর্মরাজ জিজ্ঞেস করে, চেন্নাই আপনি কিভাবে গেলেন? রঞ্জিত বলে, আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম। ধর্মরাজ জিজ্ঞেস করে, আপনি থিন্ডিকাল, থিরুচি, থিন্ডিবানাম এই সব রাস্তা দিয়ে গিয়েছিলেন? রঞ্জিত সেটা স্বীকার করে নেয়। ধর্মরাজ বলে, এই রাস্তাগুলোতে অনেক টোল আছে। আপনার গাড়ির নাম্বার কোথাও না কোথাও রেজিস্টার নিশ্চয়ই হয়েছে। আমরা কি সেটা চেক করতে পারি? এটা শুনে রঞ্জিত অবাক হয়ে যায়। জজও তাকে বলে, আমরা কি চেক করতে পারি? রঞ্জিত তখন তার কথা পরিবর্তন করে বলে, আমি প্লেনে করে গিয়েছিলাম। ধর্মরাজ বলে, ঠিক আছে, মেনে নিলাম আপনি ফ্লাইটে গেছেন। ফ্লাইটের টিকিট, বোর্ডিং পাস এসব কি আপনি দেখাতে পারবেন? রঞ্জিত বলে, আমি কাগজ দিয়ে প্লেন বানিয়ে সেটাতে করে উড়ে গিয়েছি। ধর্মরাজ জজকে বলে, তার এমন উল্টোপাল্টা স্টেটমেন্টেই প্রমাণ হয়ে যাচ্ছে যে সেই দিন সে কোথাও যায়নি। রঞ্জিত ওই দিন এখানেই ছিল। ধর্মরাজ রঞ্জিতকে তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলে, কিন্তু রঞ্জিত বলে, আমার কাছে শুধু বন্দুক চালানোর লাইসেন্স আছে, গাড়ি চালানোর কোনো লাইসেন্স নেই। ধর্মরাজ জজকে বলে, নোট করুন সে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়। সেকশন 181 অনুযায়ী এটা তার প্রথম অপরাধ। ধর্মরাজ রঞ্জিতকে জিজ্ঞেস করে, গাড়ি চালানোর সময় আপনার কি মদ খাওয়ার অভ্যাস আছে? রঞ্জিত বলে, আমি সব সময় মদ খেয়েই গাড়ি চালাই। আমি মদ না খেলে আমার শরীর কাজ করে না। আমি যখন গাড়ি দ্রুত চালাই তখন আমার কষ্ট হয়, আর এই কষ্ট কমানোর জন্য আমি মদ খাই। নন্দ তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু রঞ্জিত তাকে বলে, আপনি কি কখনো আমাকে মদ খাওয়া ছাড়া গাড়ি চালাতে দেখেছেন? জজ বলে, একে দেখে তো মনে হয় সে ভালো ফ্যামিলির ছেলে। ধর্মরাজ জজকে বলে, এই পয়েন্টটাও নোট করুন, সে স্বীকার করেছে যে সে মদ খেয়ে গাড়ি চালায়। জজ রঞ্জিতকে বলে, কোর্টে এসব কথা বলার জন্য আমি আপনাকে শাস্তি দিতে পারি। আপনি কি এটা জানেন?
আশা করি আপনি এখন নেশাগ্রস্ত নন। ধর্মরাজ বলে, সেকশন 185 ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস, এটা তার সেকেন্ড অপরাধ। ওই দিন রঞ্জিত মাতাল ছিল, তাই সে গাড়ি ঠিকভাবে চালাতে পারেনি, আর এই কারণেই সে ঝাঁসির বাচ্চাটাকে পিষে দিয়ে গেছে। নন্দ তখন বলে, প্রমাণ কি? এটা এমন হতে পারে, ওটা অমন হতে পারে, এসব তো অনিশ্চিত কথা। কোর্টে কোনো অনিশ্চিত কথা চলে না, কোর্ট এভিডেন্সের উপর নির্ভর করে চলে। ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর কোনো প্রমাণ আছে কি? বলুন। আপনার নীরবতাই বলে দিচ্ছে আপনার কাছে কোনো প্রমাণ নেই। ধর্মরাজ তখন একদম চুপ করে যায়। জজ তখন এই কেসের ডেট নভেম্বরে দেয়। বাড়ি ফিরে ধর্মরাজ ঝাঁসিকে বলে, তুমি আমাকে আজ অনেক অবাক করে দিয়েছ। পুরো কোর্ট একদম অবাক হয়ে গেছে, তোমাকে সবাই অবাক হয়ে দেখছিল। সিন এরপর প্রেজেন্টে আসে। ওই ইন্টারভিউয়ার পার্থকে জিজ্ঞেস করে, সে কি কুকুর ছিল নাকি রোবট? সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। ধর্মরাজ ঝাঁসিকে জিজ্ঞেস করে, বলো ঝাঁসি, তুমি কি রোবট? তুমি নাম্বার আর কালার কিভাবে বুঝলে? সিন প্রেজেন্টে আসে। ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে, সে নাম্বার আর কালার কিভাবে বলল? ধর্মরাজ কি কোর্টে আসার আগে তাকে ট্রেন করিয়েছিল? পার্থ বলে, আমারও কোর্টে এটা নিয়ে সন্দেহ হয়েছিল। সিন ফ্ল্যাশব্যাকে যায়। ধর্মরাজ বলে, একটা সাধারণ কুকুর এসব চিনতে পারে না, এটা তো ম্যাজিক মনে হচ্ছে। তখন কুকুরটা ঘেউ ঘেউ করতে শুরু করে। মনোহর ধর্মরাজকে বলে, ঝাঁসি কিছু বলতে চায়। প্রেজেন্টে পার্থ ইন্টারভিউয়ারকে বলে, সে কোনো সাধারণ কুকুর ছিল না, সে ছিল পুলিশ কুকুর, ওয়েল ট্রেন্ড পুলিশ ডগ। এদিকে ঝাঁসি ধর্মরাজকে বলে দেয় যে সে একটা পুলিশ কুকুর, আর তার নাম ভৈরবী। এটা শুনে ধর্মরাজও অনেক অবাক হয়। ভৈরবী তার জীবনের গল্প বলতে থাকে। এখানে দেখানো হয় ভৈরবী পুলিশের সাথে মিলে অনেক জটিল জটিল কেস সলভ করেছে, অনেক বড় বড় মিশনে গেছে, এমনকি কিডন্যাপ হওয়া মেয়েদেরকেও উদ্ধার করেছে। ভৈরবী থমাস নামে একজন সৎ পুলিশ অফিসারকে অনেক ভালোবাসত, কিন্তু থমাসের সিনিয়র করাপ্টেড ছিল। ভৈরবী থমাসের সঙ্গে সব জায়গায় গিয়ে মিশন সাকসেসফুল করত, কিন্তু থমাসের সিনিয়র এতে অনেক হিংসা করত। তাই সে চায়নি ভৈরবী থমাসের সঙ্গে সব মিশনে যাক এবং সেটা সাকসেসফুল করুক, যার কারণে থমাসের সিনিয়র থমাসকে হুমকি দিয়ে বলে, আমি যদি সাসপেন্ড হইও, তুমি কি জানো আমার ক্ষমতা কতটুকু? তুমি এই কুকুর নিয়ে জঙ্গলে যাও, তোমাদের মধ্যে যে কোনো একজন বেঁচে ফিরে আসবে। যদি তুমি বেঁচে ফিরে আসো তাহলে আমি তোমাকে স্যালুট করব, আর যদি ওই কুকুরটা ফিরে আসে তাহলে আমিও ওই কুকুরটার মতোই কুকুর হব। তারপর তোমাদের দুজনকেই আমি শিকার করব। ওই অফিসার থমাসকে হুমকি দেয় আর একটা বন্দুক দিয়ে ভৈরবীকে মারতে বাধ্য করে। থমাস ভৈরবীকে নিয়ে জঙ্গলে যায়। থমাস জানতো যে ভৈরবী যদি বেঁচে ফেরে তাহলে ওই অফিসার তাদের দুজনকেই ধ্বংস করে দেবে। ভৈরবী থমাসের অনেক প্রিয় কুকুর ছিল, সে তাকে মারতে চায়নি। এজন্য সে অনিচ্ছা সত্ত্বেও ভৈরবীর বেল খুলে দিয়ে বলে, এই সমাজ শুধু পুলিশদেরকেই নয়, পুলিশের কুকুরকেও সৎভাবে কাজ করতে দেবে না। তুমি এই জঙ্গলের ভেতরে চলে যাও। আমাদের দুজনের বিচ্ছেদ শুধু নিজেকে বাঁচানোর জন্য নয়, আমি চাই তুমিও বেঁচে থাকো। এরপর থমাস ভৈরবীকে ছেড়ে দেয়। ভৈরবী যাওয়ার পর থমাস উপরের দিকে গুলি চালাতে যায়, যাতে সবাই বুঝতে পারে থমাস ভৈরবীকে মেরে ফেলেছে। থমাস এরপর অনেক ইমোশনাল হয়ে যায়। মনোহর এসব ট্রান্সলেট করে ধর্মরাজকে শোনাচ্ছিল। ঝাঁসি ওরফে ভৈরবী তার কাহিনীতে আরো বলে যে এরপর সেখানে তার সঙ্গে একটা কুকুরের দেখা হয়, সেখানে তাদের ভালোবাসা হয়। এরপর ঝাঁসি সেখানে একটা বাচ্চা কুকুরের জন্ম দেয়। এরপর সে সেখান থেকে তার বাচ্চা নিয়ে কোডাইকানালে চলে আসে, আর সেখানেই ওই অ্যাক্সিডেন্টটা হয়। এসব শুনে কুন্ডামা ঝাঁসিকে বলে, তোমাকে তো আমি সাধারণ কুকুর ভেবেছিলাম, কিন্তু তুমি তো আয়রন ম্যান। এতদিন শুনেছি শুধু মানুষের ফ্ল্যাশব্যাক হয়, কিন্তু এই প্রথম কুকুরের ফ্ল্যাশব্যাক শুনলাম। এদিকে নন্দ শেখরের বাড়িতে আসে এই কেস নিয়ে আলোচনা করার জন্য। শেখর রঞ্জিতকে নিয়ে অনেক বিরক্ত ছিল। সে নন্দকে বলে, যদি ধর্মরাজ এভিডেন্স নিয়ে আসে তাহলে ভাবো আমার ছেলেটার কি হবে। রঞ্জিত বলে, আমি একটা আইডিয়া পেয়েছি, তোমরা দুজন একসাথে ভাবলেও এই আইডিয়া কখনো তোমাদের মাথায় আসবে না। ওই ধর্মরাজ আমাদের ভিলেন, তাই আমরা তাকে মেরে ফেলবো। তাকে মেরে ফেললে সে আর কোর্টে আসতে পারবে না। এই আইডিয়া শুনে শেখর রঞ্জিতকে চড় মারে। নন্দ শেখরকে বলে, চিন্তা করো না, শুধু এই অ্যানিমেলকে কোর্টে মুখটা বন্ধ রাখতে বলো, ওই অ্যানিমেলকে আমি সামলে নেব। এরপর আমরা দেখি যে রাস্তায় ঝাঁসির বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে কিছু মানুষ শুটিং করছে। ধর্মরাজ আর কুন্ডামা ঝাঁসিকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন ডিরেক্টর এসে তাদেরকে শুটিং এর জন্য গাড়ি থামাতে বলে। কুন্ডামা বলে, এখানে তো কোনো ক্যামেরা নেই, আমাদেরকে বোকা বানাচ্ছেন। তখন ওই ডিরেক্টর কুন্ডামাকে ওপরের ড্রোনটা দেখিয়ে দেয়। সেটা দেখে ধর্মরাজ ডিরেক্টরকে জিজ্ঞেস করে, এই ফিল্ম সে কবে থেকে বানাচ্ছে? ডিরেক্টর বলে, আমরা 1 অক্টোবর থেকে এই ফিল্ম বানাচ্ছি। তখন ধর্মরাজ ভাবে যে এই ড্রোনে নিশ্চয়ই 2 অক্টোবরের অ্যাক্সিডেন্টের ফুটেজও থাকবে। তখন সে কোনোভাবে ওই লোকটার থেকে ওই ফুটেজটা নিয়ে নেয়। বাড়ি গিয়ে সে ওই ভিডিওর 2 অক্টোবরের ফুটেজ দেখে, সেখানে ওই অ্যাক্সিডেন্টের ফুটেজ সে দেখতে পায়। পরের কেসের দিন ধর্মরাজ ওই ফুটেজ এভিডেন্স হিসেবে কোর্টে পেশ করে। জজ সেখান থেকে ওই অ্যাক্সিডেন্টের ফুটেজ দেখে।
ধর্মরাজ জজের কাছে রঞ্জিতের কঠিন শাস্তি দেওয়ার আবেদন করে। নন্দ বলে, আপনি যে সেকশনের কথা বলছেন সেটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য। ধর্মরাজ বলে, মানুষ আর প্রাণের মূল্য তো একই। আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 21 দেখেছি। এই রেজিস্ট্রিতে যতগুলো জীব আছে তাদের সবার বাচ্চারই সমান অধিকার আছে। নন্দ ঝাঁসিকে বলে, আমি তোমাকে যে প্রশ্নগুলো করব তুমি শুধু সেগুলোর হ্যাঁ বা নাতে উত্তর দেবে। 2 অক্টোবর তুমি আর তোমার বাচ্চার রোড ক্রস করছিলে, তাই না? ঝাঁসি তখন হ্যাঁ বলে। নন্দ এরপর বলে, তখন দ্রুত গতিতে একটা গাড়ি এসে তোমার বাচ্চাকে চাপা দিয়েছে। ঝাঁসি এবারও হ্যাঁ বলে। নন্দ বলে, যে গাড়ি বাচ্চাটাকে পিষেছে সেটা লাল রঙের ছিল, তাই না? ঝাঁসি এবারও হ্যাঁ বলে। নন্দ বলে, ওই অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তখন ওই গাড়িটা কে চালাচ্ছিল সেটা বলো। সেটা কি রঞ্জিত ছিল? ঝাঁসি তখন চুপ করে যায়। ঝাঁসি এরপর বলে যে সে তাকে দেখেনি। তখন নন্দ জজকে বলে, অ্যাক্সিডেন্টে বাচ্চাটা মারা গেছে, এটা সত্যি, কিন্তু রঞ্জিত গাড়ি চালাচ্ছিল এটা ঝাঁসি দেখতে পায়নি। এর মানে রঞ্জিত বাচ্চাটাকে গাড়ি চাপা দেয়নি। এটা টোটালি একটা ফলস কেস। তাই আমি রিকোয়েস্ট করছি আপনি এই কেসটা খারিজ করে আপনার জাজমেন্ট শোনান। ধর্মরাজ বলে, ওই অ্যাক্সিডেন্টের দিন রঞ্জিত বলেছিল সে চেন্নাই গেছে। এটা মিথ্যে প্রমাণ হয়েছে। সে বলেছে এর কোনো প্রমাণ নেই। আমি কোর্টে ভিডিও পেশ করছি। আমি এটাও প্রমাণ করব যে গাড়ি চাপা দেওয়া ব্যক্তি রঞ্জিতই ছিল। ধর্মরাজ জজের কাছে আরো একটু সময় চাইলে জজ বলে, এই কেসে আপনি অনেকটা সময় নিয়েছেন। আপনার আর নন্দর অনেক আর্গুমেন্টও হয়েছে, তাই আমি এই কেসটা আর সামনে টানতে পারবো না। এরপর জজ ফাইনাল হিয়ারিং এর ডেট দিয়ে দেয়। ধর্মরাজ এতে অনেক হতাশ হয়ে যায়। ঝাঁসিও এতে অনেক আপসেট ছিল, কিন্তু ধর্মরাজের এখনো এই কেসটা জেতার আত্মবিশ্বাস ছিল। পরদিন সে চার্চে গিয়ে মূর্তির সামনে গিয়ে বলে, আমি আজ পর্যন্ত কখনোই চার্চে আসিনি, তোমার সামনে আজ প্রথম এসেছি। আমার মা বলতো মানুষের দ্বারা যেটা সম্ভব না সেটা ওপরওয়ালার দ্বারা সম্ভব, কিন্তু আমি এটা মানতাম না। আমি ভাবতাম ওপরওয়ালার দ্বারা যা সম্ভব না সেটা মানুষের দ্বারা সম্ভব, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি মানুষ একা কিছুই করতে পারে না। তাই আমি তোমার কাছে এসেছি, কিন্তু নিজের জন্য আসিনি, আমি ওই মায়ের জন্য এসেছি। এই কেসে ওই মাকে জিততেই হবে, এই আশায় আমি এসেছি। তুমি ছাড়া আমি কিছুই না। এরপর নেক্সট কেসের দিন চলে আসে। আজকে ধর্মরাজ যে তার কনফিডেন্স নিয়ে কোর্টে যায়, কিন্তু মিডিয়ার লোকেরা নিশ্চিত যে ধর্মরাজের আজকের কেসে সে হারতে চলেছে। তাই তারা তাকে প্রশ্ন করে, জীবনে প্রথমবার আপনি কেস হারতে যাচ্ছেন, আপনি কি এই কেসটা টাকার জন্য লড়েছেন? ভাই, এটা কোন ধরনের স্টুপিড কথা? কুকুর আবার টাকা দেবে কিভাবে কেসের জন্য? যাই হোক, মিডিয়ার লোকেরা বলে, আপনি কেস হারতে চলেছেন, আপনি কেন কোর্টে এসেছেন? ধর্মরাজ তাদেরকে কোনো জবাব না দিয়ে একটা স্মাইল করে চলে যায়, কারণ ধর্মরাজ জানে সে হারবে নাকি জিতবে সেটা সময় বলে দেবে। কোর্টরুমে নন্দের মুখে জয়ের হাসি ছিল, কিন্তু তার এই হাসি মলিন হয়ে যায় যখন ধর্মরাজ বলে যে এই কেসে সে একজন আই উইটনেস পেশ করতে চায়। ধর্মরাজ জজকে বলে, 2 অক্টোবর কেউ রঞ্জিতকে আমার ক্লায়েন্টের বাচ্চাকে চাপা দিতে দেখেছিল। এরপর আই উইটনেস অ্যান্থনিকে কাঠগড়ায় ডাকা হয়। অ্যান্থনি ভেতরে এলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ অ্যান্থনি চোখেই দেখতে পায় না। সবাই অবাক হয়ে ভাবতে থাকে একজন অন্ধ লোক কিভাবে আই উইটনেস হতে পারে। নন্দ এটা দেখে আবার জেতার আশা দেখতে পায়। জজ ধর্মরাজকে বলে, আই উইটনেস সেই হতে পারে যে নিজের চোখে দেখতে পায়। আপনি এমন একজনকে এনেছেন যে নিজেই দেখতে পায় না, সে কিভাবে আই উইটনেস হবে? এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই চার্চ থেকে বের হওয়ার সময় ধর্মরাজের সাথে অ্যান্থনির দেখা হয়েছিল। অ্যান্থনি ধর্মরাজের আওয়াজ শুনেই তাকে চিনে ফেলেছিল। অ্যান্থনি বলে, ওপরওয়ালাই আমাদের এখানে দেখা করিয়ে দিয়েছে। আপনি ভাবছেন আপনি হেরে গেছেন, কিন্তু ওপরওয়ালা আমাকে আপনাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। আমি আই উইটনেস হিসেবে সাক্ষী দিতে চাই। ধর্মরাজ জিজ্ঞেস করে, এটা কিভাবে সম্ভব? অ্যান্থনি বলে, ওপরওয়ালার দূতকে সন্দেহ করা উচিত নয়, শুধু ভরসা করতে হয়। সিন প্রেজেন্টে আসে। ধর্মরাজ বলে, আমার সাথে চার্চে এর দেখা হয়েছিল। নন্দ বলে, গতবার কুকুরের মাধ্যমে কোর্টে সার্কাস দেখিয়েছিলে, আর আজ কোর্টে এর মাধ্যমে ম্যাজিক দেখাবে? ধর্মরাজ বলে, মাইন্ড ইওর ওয়ার্ডস। জজ তখন বলে, এর মাধ্যমে আপনি কোর্টে কি প্রমাণ করবেন? ধর্মরাজ বলে, আপনি নিজেই জিজ্ঞেস করুন। জজ তখন অ্যান্থনিকে জিজ্ঞেস করে, আপনি এই কেসের ব্যাপারে কি জানেন? অ্যান্থনি বলে, আমার স্ত্রী আমাকে আমার চোখের মতো করেই খেয়াল রাখে। 2 অক্টোবর 2018-তে আমার স্ত্রী মারা গেছে। তখন থেকে আমি প্রতি বছর ওই দিন তার কবরে ফুল দিতে যাই। এই বছরও আমি কবরস্থানে গিয়েছিলাম। তখন আমি সেখানে একটা গাড়িতে কুকুরছানাকে চাপা দিতে দেখি। এটা আমার মনের চোখ দিয়ে দেখেছিলাম। এরপর আমি একটা মানুষের রাক্ষসী হাসি শুনেছি। আমি এরপর ওই বাচ্চাটাকে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে কবর দিয়েছি। জজ ধর্মরাজকে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, সে তো অন্ধ, কিন্তু এমন সব বলছে মনে হচ্ছে যেন সে নিজে চোখে সবকিছু দেখেছে। নন্দ তখন অ্যান্থনিকে জিজ্ঞাসাবাদ করতে যায়। নন্দ তাকে চশমা খুলতে বলে। অ্যান্থনি তার চশমা খুললে নন্দ বুঝতে পারে অ্যান্থনি সত্যিই অন্ধ। নন্দ জিজ্ঞেস করে,
গাড়ি কে চালাচ্ছিল সেটা আমাকে বলতে পারেন? অ্যান্থনি বলে, আমি তাকে চিনতে পারবো। নন্দ জিজ্ঞেস করে, বলুন সে কে ছিল? তখন অ্যান্থনি চুপ করে যায়। রঞ্জিত অ্যান্টনিকে বলে, উকিল যা জিজ্ঞেস করছে সেটা বলো, কে ছিল সে? অ্যান্টনি তখন মনে পড়ে যায় রঞ্জিতের হাসির শব্দই সেদিন সে শুনেছিল। সে তখন কণ্ঠ শুনেই বুঝে যায়। অ্যান্টনি রঞ্জিতকে বলে, সেটা আপনি ছিলেন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। রঞ্জিত বলে, তাহলে বলো আমি কেমন দেখতে? অ্যান্টনি তখন রঞ্জিতের ছবি আঁকতে শুরু করে। অ্যান্টনি অন্ধ হওয়া সত্ত্বেও রঞ্জিতের হুবহু ছবি আঁকে। অ্যান্টনি তার মনের চোখ দিয়ে রঞ্জিতের ছবি এঁকে জজের সামনে পেশ করে। এটা দেখে জজ অনেক অবাক হয়। নন্দ জজকে বলে, এটা ধর্মরাজের আরেকটা ড্রামা। সে তাকে স্কেচ বানানো শিখিয়েছে। এর মাধ্যমে সে সবাইকে বোকা বানাচ্ছে। অ্যান্টনি তখন নন্দের ছবিও এঁকে জজকে দিয়ে বলে, এটা আমাকে প্রশ্ন করা লয়ারের চেহারা। এটা দেখে জজ অনেক অবাক হয়ে যায়। এরপর অ্যান্টনি জজের ছবিও এঁকে দেয়। জজ বলে, সে সব কিভাবে করতে পারে? সবার স্কেচ অনেক ভালো বানিয়েছে। ধর্মরাজ বলে, আপনি ইএসপি এর ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। এক্সট্রা সেন্সরি পারসেপশন। কিছু মানুষের জন্ম থেকেই বড় অসুখ থাকে। এর কারণটা কেউ জানে না। তারা যখন অসুখ নিয়ে জন্ম নেয় তখন ওপরওয়ালা তাদেরকে অন্য একটা পাওয়ার দিয়ে দেয়। এই জন্যই আমরা তাদেরকে ডিসেবল নয়, স্পেশালি এবল্ড বলে থাকি। অ্যান্টনি বলে, ধর্মরাজ স্যার যা বলেছেন সেটা একদম ঠিক। আমি যে আওয়াজ শুনি সেটা আমার কানের মাধ্যমে মস্তিষ্কে যায়, আর আওয়াজ করা জিনিসটার ছবি আমার মস্তিষ্কে তৈরি হয়। সেটা পাখি হোক বা কোনো মানুষ, আমার মনে তার ছবি স্পষ্টভাবে তৈরি হয়। যদি সায়েন্টিফিক্যালি বলি তাহলে সাউন্ড ইমেজগুলোকে ভিজুয়াল ইমেজে পরিণত করা হয়, আর এটা ওপরওয়ালার দান, যেটা আমি পেয়েছি। এজন্যই ওই বাচ্চাটাকে যখন ওই গাড়িটা চাপা দেয় তখন ওই লোকটার শয়তানি হাসির মাধ্যমে আমার মনে তার ছবি তৈরি হয়েছিল। ধর্মরাজ বলে, আপনি আইউইটনেস চেয়েছিলেন, আমি তাকে নিয়ে এসেছি। অ্যান্টনি যা বলছে কোর্টকে সেসব মানতেই হবে। নন্দ এতে অবজেকশন দিলে জজ বলে, আপনি বলতে পারেন তার চোখ নেই, কিন্তু এটা বলতে পারেন না যে তার দৃষ্টি নেই। সে তার দৃষ্টি দিয়ে আমাদের চেয়েও স্পষ্ট দেখতে পায়। প্রমাণার সাক্ষী না থাকলে আমরা কোর্টে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত শোনাতে পারি। কিছুদিন আগে একটা কেস হয়েছিল যেখানে একটা অন্ধ মেয়ে রেপ হয়েছিল, কিন্তু এই মেয়েটার স্পর্শ শক্তির কারণে কোর্ট অপরাধীকে শাস্তি দিয়েছিল। এটা অলরেডি কোর্টে রেকর্ড আছে, তাই অ্যান্টনির বয়ান নিঃশর্তভাবে কোর্টে অ্যাডমিট করা হবে। তখনই ঝাঁসি ঘেউ ঘেউ করতে শুরু করে। মনোহর বলে, ঝাঁসি কিছু বলতে চায়। ঝাঁসি এরপর কাঠগড়ায় যায়। সেখানে ঝাঁসি জজকে বলে, সত্যি বোঝার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই কোর্টে কোনো বদলা নিতে আসিনি। রঞ্জিতের মতো মানুষরা নেশা করার পর বেপরোয়াভাবে গাড়ি চালায়, তাদের শাস্তি পাওয়া উচিত। এই পৃথিবীতে যেমন মানুষের বাঁচার অধিকার আছে, তেমনি অধিকার আছে ওপরওয়ালার তৈরি সব প্রাণীদেরকে বাঁচার। গত 1 বছরে তামিলনাড়ুতে মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে। যে কোনো সরকার এলে তারা শুধু ভোট চায়, কেউই মৃত ব্যক্তির দিকে খেয়াল করে না। কোর্টের সবাই তখন তার কথা শুনে হাততালি বাজায়। ধর্মরাজ বলে, সব মা আর বোন মদের দোকান বন্ধ করার জন্য লড়াই করছে, কিন্তু এই বিষয়টা কেউ সিরিয়াসলি নেয় না। দেখুন এই কুকুরটা কি বলল, মানুষ মদের দোকান থেকে কত টাকা আসে এটা দেখে, কিন্তু কখনো এটা দেখে না যে কত মানুষ এতে মারা যায়। এই প্রশ্নটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এরপরেও যদি সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে। তখন কোর্টের সবাই হাততালি দেয়। জজ বলে, শুরুতে যখন এই কেসটা এলো তখন আমি ভেবেছিলাম এটা ওপেন অ্যান্ড শার্ট কেস হবে, কিন্তু শেষের প্রতিক্রিয়া যে এত বড় হবে সেটা কখনো ভাবিনি। সাধারণভাবে মানুষের 6টি ইন্দ্রিয় থাকে, কিন্তু প্রাণীদের থাকে 5টা। আমি এটা মানি, আর আজ আমি স্বীকার করছি মানুষের মধ্যে 5টা ইন্দ্রিয় আছে, কারো কারো মধ্যে একটাও নেই। এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে পশুদের মধ্যেও 6টা ইন্দ্রিয় থাকে। এরপর জজ মদ খেয়ে গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হিট অ্যান্ড ড্রাঙ্ক আর গাড়ি দিয়ে বোবা এক প্রাণীকে পিষে মারার অপরাধে রঞ্জিতকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। ফাইনালি এই কেসে ধর্মরাজ হেরে যেতে যেতেও শেষমেশ জিতে যায়, আর ঝাঁসিও তার ন্যায় বিচার পায়। যখন সব আশা বন্ধ হয়ে যায় তখন ওপরওয়ালা কোনো না কোনো রাস্তা অবশ্যই খুলে দেয়। ধর্মরাজের কেসেও ঠিক এমনটাই হয়েছিল, কিন্তু উপরওয়ালা অ্যান্থনির মাধ্যমে জেতার একটা রাস্তা বের করে দিয়েছে। ধর্মরাজ তার আত্মবিশ্বাস আর মনের জোরের কারণে ফাইনালি ঝাঁসিকে তার ন্যায় বিচার পাইয়ে দেয়। কিন্তু শেখর এটা মানতে পারে না। সে তার একটা লোককে ঝাঁসিকে মেরে ফেলার অর্ডার দেয়। সেদিন কুন্ডামা আর ধর্মরাজ ঝাঁসিকে নিয়ে যাচ্ছিল। শেখরের লোকটা ট্রাক নিয়ে আসে তাদের পিছু করতে। কুন্ডামা ভুট্টা দেখে গাড়ি থামিয়ে সেখান থেকে নামে। তার পাশাপাশি ধর্মরাজও নামে। কুন্ডামা ঝাঁসিকেও গাড়ি থেকে নামাতে যায়। তখনই শেখরের ওই লোকটা মদ খেতে খেতে ট্রাক নিয়ে এগিয়ে আসতে থাকে। ঝাঁসি গাড়ি থেকে নামার সাথে সাথেই সে ট্রাক দিয়ে ঝাঁসিকে চাপা দেয়। এটা দেখে ধর্মরাজ কান্নায় ভেঙে পড়ে। কুন্ডামাও এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায়। তারা ভাবে ঝাঁসি মারা গেছে,
কিন্তু ঝাঁসি তাদের চোখের সামনেই ওই ভাঙাচোরা ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে ধর্মরাজ একটু স্বস্তি পায়। ঝাঁসির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সেই রক্ত ট্রাক ড্রাইভারের ছিল যে কিনা ঝাঁসিকে মারতে এসেছিল। আসলে অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। লোকটা এসেছিল ঝাঁসিকে মারতে, কিন্তু অ্যাক্সিডেন্টে সে নিজেই মারা যায়। এরপর ধর্মরাজ ঝাঁসিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। সিন প্রেজেন্টে আসে। ইন্টারভিউর পার্থকে বলে, এই ঘটনাটা সত্যি ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে একজন পাওয়ারফুল লয়ার হওয়া সত্ত্বেও সে 10 বছর কেস লড়েনি কেন? তার জীবনে এমন কি হয়েছিল? পার্থ বলে, এটা অনেক ভালো একটা প্রশ্ন, এটা আমি তার উপরেই ছেড়ে দিয়েছি। আর এই প্রশ্নটাকে সামনে রেখেই গল্পটা এখানে শেষ হয়ে যায়। যেহেতু মুভির শেষে একটা প্রশ্ন থেকে গেছে, তাহলে আশা করা যায় যে আমরা হয়তো এর একটা নতুন পার্ট পেতে পারি, তবে শিওরভাবে কিছু বলা যাচ্ছে না। যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সত্যি ধর্মরাজের গল্প নিয়ে নতুন কোনো মুভি আসে তাহলে তার গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাব। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।